ল্যাঙ্গুয়েজটা নিতে পারেন। এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা শিখে কোনো লাভ হবে না। মাসের পর মাস আমাকে শিখে যেতে হবে। ইংরেজি শিখতে হলে একটি সঠিক গাইডলাইন অনুসরণ করে ধারাবাহিকভাবে শিখতে হবে, যে বিষয়গুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব। দেখেন, আমার এই ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, এবং আপনারা কেউ ক্লাস মিস করবেন না, এবং ক্লাস টাইমে কখনো কেউ অমনোযোগী হবেন না। দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক সহজ হবে। আমার কথাটা কি পৌঁছাচ্ছে? শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? তো এখানে আপনি প্রশ্ন করতে পারবেন, আমি আগে একটু পড়িয়ে নিই, তারপরে বিষয়টা আপনি আমাকে একটু কোশ্চেন করবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজিতে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হওয়ার জন্য আপনি আমাদের সর্বপ্রথম 7টি বিষয় সম্পর্কে ধারণা দিব। এখন আমরা 7টি বিষয় যে ধারণা দিব, এই 7টি বিষয় কি কি এটা আমরা একটু দেখব। এটা খুব ভালোভাবে দেখেন, আপনি অনেক কোর্স হয়তো করেছেন, অনেক বই পড়েছেন, কিন্তু গোছালো পদ্ধতিতে, একটি সাজানো পদ্ধতিতে যদি আপনি ইংরেজি শিখতে চান, আপনাকে এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। পদ্ধতিটা দেখেন, প্রথমে হচ্ছে সেন্টেন্স। প্রথমে হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্স এর অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্সের অর্থ বাক্য। আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজিতে এই বাক্য দুই ভাবে গঠিত হয়। ইংরেজিতে কয় ভাবে বাক্য গঠিত হয়? দুই ভাবে। একটি হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, অপরটি হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, আর গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এই জায়গাটা আপনাকে ভালো করে দেখতে হবে। এই অর্থ অনুসারে বাক্য 5 প্রকার এবং গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যার বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনে আপনারা পাবেন। এই বাক্যগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সহজেই যে কোনো রিডিং প্যাসেজ পড়ে তার অর্থ বের করতে পারবো। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবেন। আমরা বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এই যে একটি ইংরেজি ভাষায় বাক্য দুই ভাবে গঠিত হয়। কয় ভাবে গঠিত হয়? দুই ভাবে। একটি হচ্ছে অর্থ অনুসারে, আর একটি হচ্ছে গঠন অনুসারে। প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে বলছে এই অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, আর গঠন অনুসারে 3 প্রকার। জাস্ট এতটুকু মনে রাখবেন, যার বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনে আমরা দেখব। এই বাক্যগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সহজেই যে কোনো রিডিং প্যাসেজ পড়ে তার অর্থ বের করতে পারবো। সেন্টেন্স কম্পোনেন্ট অর্থাৎ বাক্যের উপকরণ, এই বিষয়টা একটু দেখেন। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। আমরা যখন রান্না করি, বিশেষ করে তরকারি রান্না করি, এই তরকারিতে অনেক রকমের উপকরণ থাকে। এইগুলাকে বলা হচ্ছে কম্পোনেন্ট। এগুলোকে কি বলা হয় বলেন তো? কম্পোনেন্ট। যেমন সেখানে পানি থাকে। আমি যদি ইয়ের তরকারি, আমি যদি কলা, কাঁচকলা, কাঁচা কলার তরকারি রান্না করি, এটা আমার মেন উপাদান। আলু থাকতে হবে, পেঁয়াজ রসুন থাকতে হবে, মশলা থাকতে হবে, মাছ থাকতে হবে। অর্থাৎ বাক্য কিন্তু অনেক রকমের উপকরণ দিয়ে গঠিত হচ্ছে, সেন্টেন্স কম্পোনেন্ট যেটাকে বলে। তো এই উপকরণ গুলা কি কি, এইগুলো আমরা একটু ভালোভাবে দেখব। এই উপকরণ গুলো হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট বলে। অর্থাৎ বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। আপনারা যে যে দেশেই থাকেন না কেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে আপনাকে এই পদ্ধতিতে আগাতে হবে। আপনি আমাদের এই কোর্সের ভিতরে কয়েকটি ক্লাস করার পরে স্পোকেন এর ক্লাস পাবেন, রাইটিং এর ক্লাস পাবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস পাবেন, লিসনিং এর ক্লাস পাবেন। তো আমাকে কিন্তু ধাপে ধাপে উঠতে হবে। 10 তলা একটা বিল্ডিং এর যদি একেবারে উপরের তলায় আমাকে উঠতে হয়, এখানে আমাকে সিঁড়ি বেয়ে সিঁড়ি যেতে হবে। একটি সিঁড়িও যদি আমি স্কিপ করে চলে যাই, তাহলে আমার ওই পর্যায়ে যেতে হয়তো আমি পা পিছলে পড়ে যাব। তো আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান, যারা ইউকে তে থাকেন, যারা আমেরিকাতে থাকেন, যারা হংকং থাকেন, সিঙ্গাপুরে থাকেন, দেখবেন আপনার বাসার বাহিরে বের হলেই কিন্তু আপনি দোকানে যাবেন ইংলিশে কথা হচ্ছে, আপনি স্কুলে যাবেন ইংলিশে কথা বলতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে ইংরেজি জানতে হবে। তো ইংরেজিটা শিখতে গেলে আমাদের, আমি যে উদাহরণ দিলাম, সিঁড়ি বেয়ে সিঁড়ি আমাদেরকে উপরে উঠতে হবে। আর এই সিঁড়িটি হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। অর্থাৎ এখানে যে সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু আমাদের এই গ্রামার গুলো শিখে তারপরে সিঁড়ি দিয়ে সিঁড়ি। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যের কোন অংশ, কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট, কোনটি ভার্ব, এছাড়া এগুলো নির্ধারণ করা শিখতে হবে। তাহলে আমাদের একটি বাক্য সঠিকভাবে তৈরি করতে পারবো। কি কি শিখতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেন্টেন্স কম্পোনেন্টের ভিতরে আমরা শিখবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর আমরা শিখবো 3য় নম্বরে পার্টস অফ স্পিচ। কি শিখবো বলেন তো? পার্টস অফ স্পিচ। দেখেন, এই পার্টস অফ স্পিচটা আমরা যদি শিখতে পারি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 50% বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হবে? পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ। একটি সাইকেল বা একটি মোটর সাইকেলের দেখবেন অনেকগুলা পার্টস থাকে।
এই পার্টসটা মেকানিক এটা খুলে ফেলতে পারে, আবার ওইটাকে জোড়া লাগাতে পারে। আমাদেরও ঠিক এখানে একটি বাক্যের পার্টস নিয়ে কিন্তু আমাদের খেলা করতে হবে। কোন বাক্যের, সেন্টেন্সের কোন ওয়ার্ডটির নাম কি, এগুলো আমাদের জানতে হবে। এর পরের ধাপে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, অর্থাৎ পার্টস অর্থ অংশ, আর স্পিচ অর্থ বক্তব্য। অর্থাৎ প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের এক একটা নাম থাকে, এই নামগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে কতকগুলো শব্দ পাশাপাশি বসে, এই যে সংজ্ঞাটি দেখেন, কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন সুন্দর মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বাক্য বলা হয়। তখন তাকে কি বলা হয়? বাক্য। এই প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের এক একটা নাম থাকে, যে নামগুলো এসেছে 8 প্রকার পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা কিন্তু খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। পার্টস অফ স্পিচ এবং ভার্বের ব্যবহার, টেন্সের ব্যবহার, এখানে 7টি বিষয় আলোচনা করা আছে। এই 7টি বিষয় যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনি এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত এবং সহজে শিখতে পারবেন। সোহাগ স্যার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, এবং এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন। দেখবেন এখানে আপনারা অতি সহজে ইংলিশটা শিখতে পারবেন। আমরা অনেকেই জানি যে ইংরেজি ভাষা 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, কিন্তু আমরা সেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে জানি না। এই জায়গাটা দেখেন, এখানে কি বলা হয়েছে, আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে জানি না। কেন জানি না? কারণ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান নেই। নিচের লেসনগুলি থেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা ডিটেইলস জানতে পারবো। বলা হয়ে থাকে যে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা যাদের আছে, ইংরেজি তাদের 50% জানা হয়ে যায়। দেখেন, ইংরেজি গ্রামারের 50% তাদের কিন্তু জানা হয়ে যায়। আমি কোন পর্যন্ত আসলাম? প্রথমে আমি কি বলেছিলাম? প্রথমে বলেছি সেন্টেন্স বা বাক্য, তারপর দেখবো সেন্টেন্স কম্পোনেন্ট, তারপর দেখবো পার্টস অফ স্পিচ, তারপর দেখবো 4 নম্বরে দেখবো ভার্ব। 4 নম্বর কি দেখবো বলেন তো? ভার্ব। এই ভার্বের ব্যবহারটা আমাদের খুব ভালো জানতে হবে। ভার্ব মানেই হচ্ছে টেন্স, আর টেন্স মানেই হচ্ছে ভার্ব। একই মুদ্রার এপিঠ ওপিঠ। টেন্স যত ভালো করে জানবেন, আমি যদি বলি আমি ভাত খাই, এটা পাস্ট টেন্স বা অতীতকালে কি হবে? আয়শা সিদ্দিকা, আপনি বলেন তো এটা অতীতকালে কি হবে? আমি ভাত খাই, এটা অতীতে কি বলবেন, বাংলায় বলেন। আমি ভাত খাবো। না, আমি ভাত খাবো এটা ভুল বললেন, এটা ভবিষ্যৎ হয়ে গেল। অর্থাৎ আমি আগামীকাল খাবো, 1 ঘন্টা পরে খাবো। কিন্তু আমি ও বলেছি পাস্ট সরি। টেন্স যখন হবে। দেখেন এই জায়গাটা আমি আপনাদেরকে, এই যে ভুলগুলা এইগুলো আমি সংশোধন করে দিব। আপনি অবশ্যই ইংলিশ পারবেন। আমি বলেছি পাস্ট টেন্স, পাস্ট মানে অতীত, অতীত মানে কি, যে কাজটা করা হয়ে গিয়েছে। যেমন আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ 1 ঘন্টা আগে খেয়েছিলাম, দুদিন আমি আগে খেয়েছিলাম, গতকালকে ভাত গতকালকে খেয়েছিলাম। ভাত খেয়েছিলাম, এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। এটাকে কি বলা হচ্ছে বলেন তো? এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। নাজমুল সাহেব, আপনি একটু বলেন তো ভবিষ্যৎটা কি হবে, বাংলায় বলেন। আমি ভাত খাই, এটার ভবিষ্যৎ কি হবে? থ্যাংক ইউ। আমি ভাত খাবো। দেখেন এই জায়গাগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের এক এক করে বুঝাই দিব। এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা যেহেতু একেবারে শুরু থেকে শুরু করছি, প্রাইমারি লেভেল থেকে শুরু করছি, এখানে আমরা এগুলো দেখতে পারবো। আমরা ভার্বের ব্যবহার শিখি। দেখেন, এই ভার্ব এবং পার্টস অফ স্পিচ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আমি মানে খুব প্রতিজ্ঞা করে বলতে পারি, খুব জোরে সোরে বলতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 90% আপনার শেখা হয়ে যাবে। 90%, 90 ভাগ। এটা কি শিখতে হবে? ভার্বের ব্যবহার আর পার্টস অফ স্পিচের ব্যবহার। কেমন? যদি বলা হয় আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি হবে? আমি ভাত খেয়েছিলাম। পাস্ট টেন্সে কি বললাম? আমি ভাত খেয়েছিলাম। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাবো, আমি কি বলবো? আমি ভাত খাবো। তো দেখেন এখানে আমি কয়টা জিনিস পরিবর্তন করেছি। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমি এবং ভাত, এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের কোনো পরিবর্তন নাই। 3টা বাক্যে এই দুটি শব্দ ঠিক একই রকম আছে। আমি পরিবর্তন করেছি কি, একটা ভার্ব বা ক্রিয়া। ভার্ব কি? খাই, খেয়েছিলাম, খাবো। এই 3টি বিষয়, অর্থাৎ এটা হচ্ছে টেন্সের পরিবর্তন, ক্রিয়ার পরিবর্তন, এটাকে টেন্স বলে। এবং এই ভার্বের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে শিখবো। এরপর আমাদের এই ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজি বাক্যে ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এই জন্য ভার্বকে দা হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই জায়গাটা একটু দেখেন, ভার্বকে কি বলা হচ্ছে? ভার্বকে বলা হচ্ছে দা হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটা মানুষের যদি হৃদস্পন্দন ক্রিয়া বন্ধ হয়ে যায়, সে মানুষটা কিন্তু মারা যাবে, তাকে কবরে নিতে হবে। তো একটা বাক্যের ভিতরে যদি আপনি ভার্বের ব্যবহার ভুল করেন, বা আপনি যদি ভার্বের ব্যবহার মোটে নাই করেন, ওই বাক্য কিন্তু হবে না।
সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। ভার্ব ছাড়া কি হবে না? কোনো বাক্য হবে না। তো ভার্বের ব্যবহার এবং টেন্সের ব্যবহার খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তো এই বিষয়গুলো আমরা একটু দেখবো। যারা ইংরেজিতে ভোকাবুলারিতে দুর্বল, এবং অনেকেই মনে করেন যে আমার হয়তো ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা নেই, তাই আমি কথা বলতে পারি না, এই ভোকাবুলারি বলতে প্রধানত ভার্বের ভোকাবুলারি গুলো বলা হয়। এই জায়গাটা একটু দেখেন, এই যে ভোকাবুলারি বলতে কিসের ভোকাবুলারি শিখবো? ভার্বের ভোকাবুলারি। ভার্বের আবার কি ভোকাবুলারি হয়? এটা কখনো শুনছেন? এটা আমি একটু পরে দেখাবো। এগুলো যদি ভালোভাবে জানা যায় তাহলে ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সহজ হয়। আপনি যে দেশেই থাকেন না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, এই গ্রামার না জানলে, গ্রামারের এই ইংলিশের একটি সঠিক দিক নির্দেশনা যদি আপনি না পান, মাসের পর মাস, বছরের পর বছর শিখে যাবেন। আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে এগুলা কি হয় জানেন? এখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ এইচএসসি পাশ করা পর্যন্ত 12 বছর আমরা ইংরেজি শিখি, ক্লাস 1 থেকে 12। কিন্তু যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয় খ ইউনিটে, মানবিক বিভাগে। তো এই 2 লক্ষ ছেলে মেয়ের ভিতরে পাশ করে কতজন জানেন? এই নিউজটা হয়তো আপনারা জানেন না। 2 লক্ষ ছেলে মেয়ের ভিতরে মাত্র 10 থেকে 12 জন পাশ করে ইংলিশে। আমি আরেকটু বলি, এখানে ইংলিশে 30 মার্ক থাকে, 12 পাইলে হচ্ছে পাস। 12, 8 পাইলে সাবজেক্ট পাওয়া যায়। তো এখানে 30 মার্কের ভিতরে ওই 12 মার্ক পায় এমন ছেলের সংখ্যা মাত্র 15 থেকে 20 জন। তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ছোটবেলা থেকে খুব আমরা ভালোভাবে শিখি, কিন্তু আমরা ভুল পদ্ধতিতে শিখি। তো আমরা আজকে সঠিক পদ্ধতিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুরু করব, এবং এই ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে শুরু করব যেন আমরা দ্রুত সময়ের ভিতরে ইংলিশে কথা বলা শিখতে পারি এবং ইংলিশে কিছু লিখতে পারি। আমাদের মনের যে বাসনাটা, আমরা কেন ইংরেজি শিখবো, এখানে একটা ইচ্ছা নিয়ে আপনারা ভর্তি হয়েছেন যে স্যার আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি ইংলিশে লিখতে গেলে ভুল হয়, আমি দুই একটি সেন্টেন্স বলার পর আর বলতে পারি না, আমার ভিতরে কথা আসে না, আমি বাংলা করতে পারি কিন্তু ইংরেজি করতে পারি না। এরকম সমস্যা আপনাদের ভিতরে আছে না নাই? জি স্যার, আছে। আছে। এই এই সমস্যাটা আমার ভিতরেও একটা সময় ছিল, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করলাম, এইটা নিয়ে পড়াশোনা করলাম, এবং এইটা কিভাবে সহজে শেখা যায় এইটা নিয়ে আমি কিন্তু, মানে আমি এক্সপার্ট বা আমি বেশি পারি বললে অহংকার করা হয়, তবে আপনাদেরকে মোটামুটি সহজভাবে শিখাতে পারবো। উইদিন 3 মান্থস, 3 মাসের ভিতরে ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আয়েশা সিদ্দিকা, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস, আই ক্যান। ইয়েস। তো এটা দেখেন, আই এম হেয়ারিং বলতে হবে, আই এম হেয়ারিং ইউ স্যার, আই এম হেয়ারিং। এটা কোন টেন্স? আমি আপনাকে শুনতে পারছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের প্রচুর ভুল হবে, আপনি আমার সঙ্গে কথা বলবেন, ইংলিশে বলবেন, প্রচুর স্পিকিং করবেন, দেখবেন একটা সময় আপনার যে জড়তা, এই জড়তাটা কেটে যাবে। আপনি যে ভুল বলেছেন না, এটা কোনো বিষয় না। এখানে আমি আর আপনি, আর তো কেউ নাই। তো এখানে ভুল বললে কোনো সমস্যা নাই। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ বড়সড় একটি ভুলের বাক্স। এখানে প্রচুর ভুল হবে কথা বলতে গেলে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনিও নতুন, এখানে যারা শিখতে আসে কেউ কিন্তু এক্সপার্ট, যারা তারা তো শিখতে আসে না। কি করতে হবে এখানে? আপনাকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক এ মাস, ইউ হ্যাভ টু স্পিক এ লট, প্রচুর পরিমাণে কথা বলতে হবে। কথা বলতে বলতে দেখবেন আপনি কথা বলা শিখে যাবেন। ইয়েস, ইয়েস, বলবেন যে স্যার আই এম হেয়ারিং ইউ, আমি আপনাকে শুনতে পারছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি, আই এম টিচিং মাই চিলড্রেন, আমি ঘুড়ি উড়াচ্ছি, আই এম ফ্লাইং কাইট। এটা একটি স্ট্রাকচার আপনাকে দেখাই দিলে ওই স্ট্রাকচার দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। এই স্ট্রাকচার গুলো আমাদের জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো সব দেখাই দিব, হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। আর আমার পড়ানোর সময় খাতা কলম নিয়ে বসবেন। আর আজকে একটু দেরি হয়ে গেছে, তো ইট ডাজ নট ম্যাটার। আগামী দিন থেকে আপনাদের ক্লাসগুলো যথা টাইমে রুটিন জানিয়ে দিব, সেইভাবে ক্লাসটা করবেন। মাত্র 3টি মাস আমার সঙ্গে লেগে থাকেন, আমি বলতে পারি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন ইনশাল্লাহ। ওকে। তো আমরা আরো একটু পড়ার ভিতরে মনোনিবেশ করব। আজ আমাদের প্রথম ক্লাস। একেবারে প্রথম ক্লাসে আমরা ইংলিশে কথা বলা শিখতে পারবো না। আমাকে 15 থেকে 20 দিন সময় দিতে হবে। আপনাকে কিছু ক্লাস করিয়ে নিব। তারপরে এই যে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি আপনাকে শুনতে পারছি, এটা কোন টেন্স, আপনি টেন্সটাকে ধরতে হবে। আমি 2টা কথা বলেছি এতক্ষণে, 2টা কথা কি কি বলেছি? একটি কথা বলেছি, সেই কথাটা হচ্ছে আপনাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে ভার্বের পরিবর্তন শিখতে হবে, ভার্ব শিখতে হবে। আপনি যত বেশি ভালো করে ভার্ব শিখতে পারবেন, আপনার এই জায়গাটা খুব তত বেশি করে কভার করতে পারবেন। ভার্বের ব্যবহার না জানলে হবে না। ভার্বের পরিবর্তন, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আর আমি ভাত খাইবো। একটি বললাম প্রেজেন্ট টেন্স, একটি পাস্ট টেন্স, একটি ফিউচার টেন্স। এই জায়গাটা মনে রাখবেন। কারণ ভার্বের এই ফর্ম না জানলে আমরা কখনোই সঠিকভাবে সময়ের পরিবর্তন করে এবং টেন্সের ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো না।
এই জায়গাগুলো একটু দেখেন, এটা এই শীটটা আপনাদের পাঠিয়ে দিব, এইগুলো সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন, এগুলো পড়ে ফেলবেন। হাতে আপনাদের যদি সময় থাকে, আপনারা ফরেন কান্ট্রিতে থাকেন, সময় অনেক মূল্য আমি বুঝি, তারপরও আপনারা যতটুকু সময় দিতে পারবেন, একটু হলেও 15 মিনিট সময় পাইবেন, সেই সময়টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করবেন। দেখবেন অতি দ্রুত আপনি এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। কারণ ভার্বের এই ফর্ম না জানলে আমরা কখনোই সঠিকভাবে সময়ের পরিবর্তন করে এবং টেন্সের ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবো না। পরবর্তী অধ্যায়গুলো থেকে আমরা ধারাবাহিকভাবে ভার্বের বিস্তারিত ব্যবহার শিখব, ধারাবাহিকভাবে ভার্বের বিস্তারিত ব্যবহার শিখবো। এইবার আমরা শিখবো 5 নম্বরে, এইটাকে বলা হয় টেন্স। দেখেন এই টেন্স মানেই এই কথাটা আপনার হৃদয়ে লিখে রাখবেন। স্যার বলেছে টেন্স মানেই হচ্ছে ভার্বের পরিবর্তন। অর্থাৎ টেন্সের সংজ্ঞা কি? টেন্সের উদাহরণ সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ শেষ হওয়ার সময়কে, কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ কোনো কাজ কিভাবে শেষ করব, এইটার যে সময়, এইটাকে আমরা টেন্স বা কাল বলবো। টেন্স বা কাল, এই বিষয়টা একটু ভালোভাবে নিবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো হয় লিখে রাখবেন অথবা মাথায় একটু মনে রাখবেন। এরপর আমাদের জানতে হবে টেন্সের সঠিক ব্যবহার। টেন্সের অর্থ হচ্ছে সময় বা কাল। আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখতে বা বলতে চাই, আমাদেরকে বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়। আর এই সময়ের পরিবর্তন টেন্সের স্ট্রাকচার শেখার মাধ্যমে হয়ে থাকে। টেন্স সম্পর্কে এই যে দেখেন, টেন্সের স্ট্রাকচার শিখতে হবে। কি শিখতে হবে বলেন তো? টেন্সের স্ট্রাকচার শিখতে হবে। টেন্সের স্ট্রাকচার যদি আপনি জানেন, আপনার কখনো কথা বলতে আপনার সমস্যা হবে না। এই জায়গাটা আপনার আটকাবে না, আপনি কথা বলে যাবেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই কথাগুলোতে কখনো কোনো সমস্যা হবে না। এখানে আয়েশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো ফিউচার টেন্স মানে কি, এটা বলতে পারবেন যে স্যার এটা ফিউচার টেন্স? বা আমি আপনাদেরকে একটু কোন লেভেলে আছেন এই লেভেলটা আমি একটু আপনাদেরকে যাচাই করতে চাচ্ছি। এই লেভেলটা যদি ফিউচার আমাকে একটু টেন্সে ভবিষ্যতে যে হ্যাঁ, যে কাজটা চারটা হবে। চারটা, হ্যাঁ চারটা ফর্ম কি একটু কাইন্ডলি বলতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ। তারপর চারটা আমি ওইভাবে বলিনি, আমি বলছি কি যে আপনাকে, যেমন আমি যদি বলি ফিউচার টেন্স, ফিউচার টেন্স 4 ভাগে বিভক্ত: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমি একটা বাংলা বাক্য বলে দিচ্ছি, আমি ভাত খাবো। এটা চারটা ফর্ম কি হবে বলতে পারবেন? থ্যাংক ইউ। আচ্ছা, নাজমুল সাহেব আপনি একটু বলেন তো প্রেজেন্ট টেন্সে যে চারটা ফর্ম, এটা একটু আমাকে একটু শোনাবেন বাংলায়। যেমন আমি বললাম সে ঘুড়ি উড়ায়, এই চারটা ভাগ কি হবে? এটার তো প্রেজেন্ট ইনডেফিনিট, এর কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? সে ঘুড়ি উড়ায়। ধন্যবাদ। দেখেন আমি এটা কেন জিজ্ঞেস করলাম জানেন? আমি আপনাদের লেভেলটা একটু বুঝে নিলাম, আমার পড়াতে সুবিধা হবে। এটা যদি আমি না বুঝতাম, আমি শুধু আমার মতো বকবক করে পড়িয়ে দিতাম, কোনো কাজ হতো না। তো আমি এটা বুঝলাম যে আপনাদেরকে টেন্সটাও আমাকে খুব ভালো করে শিখাতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সে একেবারে এইভাবে খোলামেলা না বললে, টিচারকে এইভাবে হেল্প না করলে হয় না। আর আমি আয়শা সিদ্দিকা আপনাকেও আমি বলবো যে আপনাদের আপনাদের দুজনকে আমি বলবো যে এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে, আমি আমার জায়গা থেকে পরিশ্রম করব, আপনারাও ভালোভাবে এটা একটু শুনবেন, এটা একটু প্র্যাকটিস করবেন। দেখবেন আপনাদের লেভেলটা ভালো হয়ে যাবে, খুব দ্রুত আপনারা ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আপনাদের দুজনেরই গ্রামারে অনেক দুর্বলতা আছে, আমি যেটা বুঝলাম। তো এটা অস্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় না। এটা স্বাভাবিক, আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি পারি না, আমাদেরকে ইংরেজি শিখতে হবে এবং এটা শিখলে আপনারা পারবেন। তো আমার দেখানো পথে আপনারা একটু হাঁটবেন। তো এখানে কি বলেছে? এখানে বলেছে টেন্সের স্ট্রাকচার শেখার মাধ্যমে আমরা এটা শিখবো। টেন্স সম্পর্কে ধারণা রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন এই যে লাইনটা আমি একটু আপনাদের প্রত্যেকটা, আমি যে কালার করে দিচ্ছি, এটা কি আপনাদের ওখানে দেখা যাচ্ছে? আচ্ছা, টেন্স সম্পর্কে ধারণা রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে একটা কথা বলা হয়েছে, টেন্স সম্পর্কে ধারণা রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি বলেছি যে টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। এন্ড ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স। ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ হচ্ছে টেন্স। এটা মনে রাখবেন। ইংরেজিতে 3 প্রকার টেন্স আছে, এই তিনটা কি কি? এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। আমার সাথে আপনারা একটু বলবেন, প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ এইভাবেই বলবেন, ক্রস, এটাকে ক্রস বলা হয়, আবার ক্রস করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, আবার বলেন প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, আমার সঙ্গে বলবেন তাহলে আপনাদের বেশি ভালো হবে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে আমার প্রত্যেকটা টেন্স। দেখেন আমি বলেছি কি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইটা পাস্ট টেন্সে গিয়েও প্রেজেন্টের জায়গায় শুধু আপনি পাস্ট বসিয়ে দিবেন। কেমন? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেও গিয়ে এই চারটা একই রকম থাকবে, যেমন ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখছেন কত সহজ। তো আমি এখানে যদি ওই প্রেজেন্ট পাস্ট ফিউচার এই কথাগুলো বাদ দিয়ে দেই, আমার কি থাকলো? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই বিষয়গুলো আমার একটু মনে রাখতে, অর্থাৎ ইংরেজি ভাষায় সর্বমোট টেন্সের স্ট্রাকচার 12টি। দেখেন প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি, ফিউচার টেন্সের 4টি, মোট হচ্ছে এই 12টি টেন্স, 12টি স্ট্রাকচার গঠন প্রণালী। ভালোভাবে জানলে আপনি একটি নির্দিষ্ট ভার্বকে 12 রকম ভাবে ব্যবহার করতে পারবেন, একটি কথাকে 12 ভাবে প্রকাশ করতে পারবেন। এই যে বলেছে দেখেন, এই লাইনটা দেখেন, একটি কথাকে আপনি কয় ভাবে প্রকাশ করতে পারবেন? 12 ভাবে। কিভাবে? প্রেজেন্ট টেন্সে একটি যদি বলি সুমন ভাত খায়, এটাকে আমি বলবো সুমন ভাত খাচ্ছে, সুমন ভাত খেয়েছে, সুমন 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে। এটা পাস্ট টেন্সে আপনি নিয়ে যান, সুমন ভাত খেয়েছিল, সুমন ভাত খাইতেছিল, সুমন ভাত খেয়েছিল, আর সুমন 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, চতুর্থ নম্বরে যেটি থাকবে ওখানে সময়ের উল্লেখ করতে হয়। ওই যে বলেছি আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এখানে ঘন্টার উল্লেখ থাকবে। তো মডাল এন্ড সেমি মডাল ভার্বের আমরা ব্যবহার শিখবো 6 নাম্বার। 6 নাম্বার শিখবো দেখেন, এই 6 নাম্বারে আমরা মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। শুধু টেন্স দিয়ে আপনি সব কথা বলতে পারবেন না, শুধু টেন্স দিয়ে কিন্তু সব কথা বলা যায় না। ইংরেজি ভাষায় 2 ধরনের অক্সিলারি ভার্ব আছে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যে ভার্ব গুলা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। অন্যটি হচ্ছে মডাল ভার্ব, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচার ব্যবহৃত। অন্যটি মডাল ভার্ব, যারা নিজেরাই আলাদা ক্যাটাগরি বাক্য তৈরি করতে থাকে। শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে ইংরেজিতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না। এই লাইনটা একটু দেখবেন, শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে, কি বলছে, শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে আপনারা সব মনের ভাবগুলা প্রকাশ করতে পারবেন না। যেমন আমি যদি বলি আমি কাজটি করি, আমি কাজটি করি, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কাজটি করি। কিন্তু এটা যদি বলি আমি কাজটি করতে পারি, এটা কি আপনি কোন টেন্সে ফেলবেন? এটা আপনি ফেললেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি মেনে নিলাম, কিন্তু এটা টেন্সের কোনো স্ট্রাকচার দিয়ে আপনি করতে পারবেন না। এখানে আপনাকে মডাল ভার্বের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? মডাল ভার্বের ব্যবহার করতে হবে। এর জন্য মডাল এন্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে মডাল সেমি মডাল দেখলাম। আর 7ম নম্বরে যে বিষয়টি হচ্ছে, এরপর আমাদের সর্বশেষ একটি বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস বা নিষ্ক্রিয় বাক্য। এটা আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এটা নাম শুনেছেন না? অ্যাক্টিভ এবং প্যাসিভ। সেই প্যাসিভ ভয়েসের ব্যবহার আমাদের জানতে হবে। বিশেষ করে রাইটিং বা রিটেন ইংলিশে প্যাসিভ ভয়েস এর অনেক বেশি ব্যবহার দেখা যায়। রিটেন ইংলিশে প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখা যায়। একটু নর্মাল প্যাসিভ ভয়েস যদি আমরা নিয়ে কথা বলি, যেমন আমি যদি বলি মিতা ভাত খায়, একটি বাক্য বললাম মিতা ভাত খায়, এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে বলা যায়, এটা অ্যাক্টিভে আছে। এটাকে প্যাসিভে বলা যায় মিতা, ভাত মিতার দ্বারা খাওয়া হয়, ভাত মিতার দ্বারা খাওয়া হয়। তো এগুলোকে বলে একেবারে খুব সিম্পল এবং জেনারেল প্যাসিভ। আরো কিছু প্যাসিভ আছে যেগুলো এর বাহিরে, সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এজন্য প্যাসিভ ভয়েসের ব্যবহার ভালোভাবে শিখতে হবে। যদি আমরা ইংরেজি ভাষাটি ভালোভাবে রপ্ত করতে চাই, আমাদের ডিটেইলস দেখা যাবে। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল দেখেন। সর্বপ্রথম আমি আপনাদের বাক্য তৈরির দুটো গঠন পদ্ধতি দেখাবো। এইটা দেখেন, আমরা একেবারে জিরো লেভেল থেকে ইংরেজি শিখতেছি। তো একটা বাক্য তৈরি করতে গেলে 2টা নিয়ম অনুসারে একটা বাক্য তৈরি করা যায়। একটা বাক্য 2 ভাবে গঠিত হইতে পারে। কয় ভাবে বলেন তো? 2 ভাবে। সেই 2টা ভাব কি কি একটু দেখেন। একটা বাক্য 2 ভাবে গঠিত হতে পারে। একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অপরটি হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আবার একটু বলি, প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন মানে অবজেক্ট,
আরেকটি কি আছে, দ্বিতীয় নাম্বার দেখেন, ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা এখন ওইভাবে আপনারা বুঝতে পারবেন না, তবে ধীরে ধীরে এটা আপনারা বুঝতে পারবেন। এটা আমরা কিভাবে দেখব? উপরের বাক্য তৈরির যে দুটি গঠন পদ্ধতি দেখলাম, তার ভিতর সব থেকে বেশি ব্যবহৃত হয় 1 নম্বর পদ্ধতিটি। দেখেন এই 1 নম্বর পদ্ধতিটা, এটা আমরা কিন্তু বাক্য গঠন করতে গেলে এটা আমাদের বেশি পরিমাণে ব্যবহৃত, এটা আমরা বেশি ব্যবহার করি। অর্থাৎ উপরের বাক্য তৈরির যে দুইটি গঠন পদ্ধতি দেখলাম, তার ভিতরে সব থেকে বেশি ব্যবহৃত 1 নম্বর পদ্ধতিটি। এছাড়া 2 নম্বর পদ্ধতিটি নির্দিষ্ট কিছু কথা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এখন আমি যদি প্রথমে স্ট্রাকচারটি অনুসরণ করে একটি বাক্য তৈরি করি, তাহলে সেটি এমন, যেমন দেখেন, আই গো টু, এটা কিন্তু প্রথমে আই গো টু স্কুল। ভালো করে একটু খেয়াল করুন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা কিভাবে হয়েছে? প্রথমে সাবজেক্ট, দেখেন উপরে এই যে পেস্ট কালারে হাইলাইট করে, প্রথমে সাবজেক্ট কি? আই, তারপর ভার্ব আছে, দেখেন গো, এই যে গো ভার্ব আছে, তারপর এক্সটেনশন কি? এই টু স্কুল। তো এইখানে এক্সটেনশনের ভিতরে ব্র্যাকেটে কি লেখা আছে? এখানে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডভার্বিয়াল বসতে পারে। কি বসতে পারে? এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল বসতে পারে। এই জায়গাটা আপনাদেরকে ধীরে ধীরে কিন্তু বুঝিয়ে দিই। আচ্ছা, তারপর দেখেন, এই যে এরপর এই বাক্যটি যদি আমরা টেন্স এবং মডাল সেমি মডাল ভার্বের ব্যবহার করে বিভিন্ন সময় পরিবর্তন করি, তাহলে এমন হতে পারে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবো, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি যেতে থাকবো স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। এখানে 12টি বা টেন্সের 12টি স্ট্রাকচার দেওয়া আছে। এই পিডিএফ আপনাদের পাঠিয়ে দিব, এই পিডিএফটা আপনারা একটু দেখবেন। 12টি টেন্সের 12টি গঠন প্রণালী কিভাবে হচ্ছে, এটা কিন্তু আপনারা একটু দেখবেন। এই 12টি টেন্সের 12টি গঠন প্রণালী আমরা দেখলে কি হবে, তো এটা আমি আজকে আপনাদের একটু ক্লিয়ার করে দেই। আহ, আচ্ছা, তো দেখেন, এটা আমাদের হাতে এখন একটু সময় আছে, এটা আমি একটু দেখাই। এটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি আজকে এই পর্যন্ত যা কিছু পড়ালাম, আমার পড়ানোর স্টাইলটাকে আপনাদের পছন্দ হয়েছে? এটা বুঝতে পারছেন? ইয়েস একজনের কণ্ঠ পেলাম। স্যার। তো আমি একেবারে জিরো লেভেল থেকে আপনাদের হাতে খড়ি দেওয়ার মতো খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এটা কি আপনারা এইভাবে পড়ালে বুঝতে পারবেন? আগামী দিনগুলো আপনাদের জন্য কি সুখকর হবে? আচ্ছা, হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আরো আপনারা যখন প্রশ্ন থাকবে, যেহেতু এখানে পার্সোনাল ব্যাচ, আমরা স্পেশাল টাকা দিয়ে ক্লাসগুলো করছি, এগুলো আমরা পারবো, এগুলো বুঝতে হবে। এগুলো আপনি যখন প্রশ্ন করবেন, যেখানে না বুঝবেন আমাকে বলবেন, আমাকে থামিয়ে দিবেন। আমি তো আনমিউট করছি, মিউট করছি, এখানে আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। ঠিক আপনি মনের মতো করে যেভাবে চাচ্ছেন সেভাবেই আমাকে বলবেন, আমি সেভাবেই আমি যতটুকু পারি আপনাকে শেখানোর চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। তো এখানে আমরা আজকে এই বিষয়টা কমপ্লিট করব। হ্যাঁ, বলেন বলেন, খোলামেলা বলতে পারেন, ওপেনলি বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে দেখেন, আজকে একটু দেরি, আজকে আমি বলি, বুঝতে পারছি আপনার কথাটা ডিপলি বোঝাতে হবে, আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এরপরে তো আমাদের অন্য ব্যাচ গুলো থাকে, এই জন্য টাইমটা মানে আপনার যে টাইমে শুরু করা কথা ওই, হ্যাঁ হ্যাঁ, ওখানে 15 20 25 মিনিট আজকে আমাদের লেট, 25 মিনিট সময় আমাদের লেট হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আজকে আর কি ওই টাইমটা দিতে পারছি না। তবে এর পরের দিন থেকে আমি কথাগুলো আরো স্লোলি বলবো, একেবারে আপনার মাথার ভিতরে যেমন ওই যে মোবাইলে শেয়ার ইট দিয়ে চলে যায় না, ওইভাবে যেন আপনি নিতে পারেন। প্রত্যেকটা বিষয়ে আমি ডিটেইলস আলোচনা করব। যেহেতু এখানে আপনি পার্সোনাল ব্যাচ করছেন, এখানে তো আপনি বড় ব্যাচের সঙ্গে পড়ছেন না, মাত্র দুজন আপনারা এখানে, কেন আমি সময় দিব না, কেন বুঝাবো না? অবশ্যই আমি বুঝাবো। তো এই আমরা একটু এই পর্যায়টা আজকে শেষ করি, এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমি কোন পর্যন্ত ছিলাম? আমি এখানে চলে আসছিলাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এখানে দেখেন কি বলছে, আমরা যদি উপরের 7টি বিষয় ধরে এই বাক্যকে বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে এখানে সেন্টেন্সের ভিতরে অর্থ অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে আই গো টু স্কুল, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ মানে হচ্ছে কি বলেন তো? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। এই বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, এগুলো আপনারা পাবেন, এগুলো সামনের আমরা আগামীতে পাবো। তো এখানে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং গঠন অনুসারে সিম্পল সেন্টেন্সের গঠন অনুসরণ করা হয়েছে। এরপর এই বাক্যের সেন্টেন্স কম্পোনেন্ট থেকে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এরপর গো শব্দটি ভার্ব এবং টু স্কুল একটি এক্সটেনশন, এটিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এরপর
এরপর থেকে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশের জন্য সময়ের পরিবর্তন করতে হবে। আমরা বাংলা ভাষায় যে বিষয়গুলি ভাবি সেগুলো সঠিকভাবে ইংরেজিতে পরিবর্তন করব। দেখেন, লম্বা একটি লেখা, এখানে 6 থেকে 7টি লাইন, 6 থেকে 7টি সেন্টেন্স লেখা। এই সেন্টেন্স গুলো আপনারা বাসায় বসে, আমি পিডিএফ পাঠিয়ে দিব, এগুলো একটু পড়বেন। পড়ে এর ভিতরে যে জায়গায় না বুঝবেন আমাকে বলবেন, একটু মার্ক করে রাখবেন। আমি পরবর্তী ক্লাসে এগুলা নিয়েও আলোচনা করব। তো এখানে এতটুকুর ভিতরে এই যে প্যারাটা, এই প্যারার ভিতরে আলোচনা করা হচ্ছে কি, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কিভাবে বাক্য গঠন, এই বিষয়টা প্রকাশ করতে না পারার কারণে কথা বলি না, কারণ আমাদের বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়। আর এই সময় বা টাইমের পরিবর্তনটি হচ্ছে টেন্সের ব্যবহার জানার মাধ্যমে। এরপর থেকে এই বাক্যটিকে যদি আমরা টেন্স এবং মডাল সেমি মডাল ভার্বের ব্যবহার করে বিভিন্ন সময় পরিবর্তন করি, তাহলে এমন হতে পারে। দেখেন, এই 12টি টেন্সের 12টি বাক্য আপনাদেরকে আমি একটু বলছি। 12টি টেন্সের 12টি বাক্য বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবো। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম। এটা দেখেন, আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম। এই বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝাই দিব। এটা কোন টেন্সের বাক্য বলতে পারবেন? আই, কি আছে এখানে লেখা, পড়েন তো। আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম। আমার বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গিয়েছিলাম। আমার বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গিয়েছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। আচ্ছা, তারপর কি আছে দেখেন, আই উইল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। ফিউচার টেন্স কি, কোন টেন্স? উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা এইভাবে নির্দিষ্ট একটি ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র 12টি টেন্সের গঠন আমাদের মনের ভাব প্রকাশ করতে আমরা পারি না। কয়টি টেন্সের? 12টি টেন্সের। 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা এভাবে একটি নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধু 12টি টেন্সের গঠন আমাদের সব ভাব প্রকাশ করতে পারবো না। আমরা যদি 12টি টেন্স শিখে ফেলি, তাতেও আমাদের কাজ হবে না। কেন হবে না? মনের এই সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের সঠিক ব্যবহার জানতে হবে। সাধারণত সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, বিভিন্ন প্রয়োজনীয়তা প্রকাশে এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার করতে হয়। যেমন, আমি যদি বলি সে স্কুলে যেতে পারে, এই বাক্যটা দেখেন, সে স্কুলে যেতে পারে, এটাকে আপনি টেন্স ব্যবহার করে করতে পারবেন? সে স্কুলে যেতে পারে, আপনি যদি এটা টেন্স ব্যবহার করে করতে চান, আপনি কখনোই পারবেন না। সে স্কুলে যেতে পারে, এটা কি হবে? আয়শা সিদ্দিক, আপনি একটু বলবেন, সে স্কুলে যেতে পারে এটা কোন, কিভাবে ট্রান্সলেট করবেন? He can go to school. হি ক্যান গো টু স্কুল। আচ্ছা, তারপর আপনি একটু বলেন তো, নাজমুল সাহেব, আপনি বলেন। হি ক্যান গো টু, দেখেন এখানে কি লেখা রয়েছে, সে স্কুলে যেতে পারে। আচ্ছা, আমি যদি এটা বলি, আপনারা বলেছেন, এখানে আমি যদি এটা বলি সে স্কুলে যায়, এটা কি হবে? হি গোস টু, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কিন্তু আমি যখন বলবো এই বাক্যটা, সে স্কুলে যেতে পারে, তার মানে কি, তার যাওয়ার সম্ভাবনা আছে, তো সেখানে ক্যান এর ব্যবহার করতে হবে। হি ক্যান গো টু স্কুল। আর ক্যান নামক একটি মডাল ভার্ব, এটা ক্যানকে বলা হয় মডাল ভার্ব। কোন ভার্ব বলা হয় বলেন তো? মডাল ভার্ব। তো যখন আপনি ক্যান ব্যবহার করবেন, তখন আপনি গোজ দিতে পারবেন না। যেমন, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কিন্তু যদি বলবেন যেতে পারে, তখন হি ক্যান, আর ওই গোজ হবে না, গো হবে। কেন হবে? কারণ মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের V1 ফর্ম বসে। প্রত্যেকটা ভার্বের 5টি করে ফর্ম আছে। আমরা তো স্বাভাবিকভাবে আমাদের গ্রামার বইগুলোতে 3টা করে ফর্ম পেয়ে থাকি, V1 V2 V3 এই পর্যন্ত। যেমন ইট, এট, ইটেন, কি থাকে বলেন তো? ইট, এট, ইটেন। কিন্তু আমার এখানে 5টি ফর্ম শিখতে হবে। কিভাবে? ইট, এট, ইটেন, এই 3টা। এরপর আইএনজি ফর্ম আছে, ইট ভার্বের আইএনজি হচ্ছে ইটিং, অর্থাৎ খাচ্ছি। আর এর একটি থার্ড পারসন ফর্ম আছে, ইটস। যেমন, সে ভাত খায়, তখন ওই থার্ড পারসন ফর্ম কাজে লাগে, হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। এইগুলা কিন্তু আমি খুব স্লোলি, ধীরে ধীরে বুঝাচ্ছি। পরের দিন থেকে আরো স্লোলি আপনারা পাবেন। এখানে আপনাদের নির্দিষ্ট যে টাইমটা থাকবে, এই টাইমে জয়েন করবেন, আমি নোটিশে আগে থেকে জানিয়ে দিব, আপনাদের রুটিন দিয়ে দিব। এইভাবে আপনারা এই 3টা মাস একটু লেগে থাকবেন।
আমার অনুরোধ এটা, দেখবেন আপনি যেভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, আপনার ইচ্ছা যে আমি ইংরেজদের মতো করে ফ্লুয়েন্টলি কেন ইংরেজি বলতে পারি না, এভাবে আপনি পারবেন। ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি উইথ মি। আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, যদি থাকেন তাহলে পারবেন। মাঝপথে ছেড়ে দিলে কিন্তু হবে না। আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা যখন রোগে পড়ি, আমরা রোগগ্রস্ত হই, তখন কি করি, আজ এই ডাক্তার কাল ওই ডাক্তার, বিভিন্ন ডক্টর চেঞ্জ করতে করতে একসময় আমাদের শরীরেরও কিন্তু ক্ষতি হয়ে যায়, বিভিন্ন ডাক্তার বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। কিন্তু আমরা ভালো যদি একটা ডাক্তার আগে নির্বাচন করতে হবে, তো সেই ডাক্তারের অধীনে থাকতে হবে। দেন ইউ উইল বি কিওর্ড, অর্থাৎ আপনি, রোগ সেরে যাবে, আপনি সুস্থ হবেন, ইউ উইল বি কিওর্ড। এটা কোন টেন্স, এই টেন্স গুলো আগে ধরতে হবে। তো আপনারাও আমার মতো করে ইংলিশ আমার থেকে আরো ভালো বলতে পারবেন। যেহেতু আপনারা ফরেন কান্ট্রিতে আছেন, আপনাদের আর একটি বড় সুযোগ আছে। সুযোগটা কি, আপনারা যখন ওখানে রাস্তায় বের হবেন বা বাসা থেকে বের হলেই কিন্তু আপনি ইংরেজদের সঙ্গে, যারা ফরেনার, যারা এবার ব্রিটিশ বলেন বা আপনি যে দেশেই থাকেন না কেন, তারা যেভাবে কথা বলছে, আপনার সুযোগ আছে, আপনি তো তাদের কথা শুনতে পারছেন। কিন্তু আমাদের দেশে তো ওই সুযোগ নেই। আমাকে গ্রামার পড়ে পড়ে ইংরেজি শিখতে হয়েছে, ইউটিউব থেকে ইংরেজি শিখতে হয়েছে। কিন্তু আপনাকে আমি হেল্প করছি, আপনার একজন মেন্টর আমি আছি, এবং আপনি অলওয়েজ ইংলিশটা শুনতে পারছেন। তাদের কাছ থেকে আপনি লিসনিং প্র্যাকটিস করতে পারতেছেন। ব্রিটেনে, এখানে এসে লন্ডনে যে আছেন, দেখবেন ওখানে প্রচুর পরিমাণে কিন্তু ওরা সবাই ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, দুইটা অ্যাকসেন্টে কথা হয় বেশিরভাগ, ব্রিটিশ অ্যাকসেন্ট এন্ড আমেরিকান অ্যাকসেন্ট। আমেরিকার মানুষের কথা বলার ধরন ইংলিশে, আর ব্রিটেন আর লন্ডনের মানুষের কথা বলার ধরন দুইটা, দুই রকমের, একই রকম গ্রামার, গ্রামার একই, কিন্তু তাদের উচ্চারণ ভঙ্গি আলাদা। তো আমরা এটা শিখতে পারবো। এই বাক্যটি আপনি কোন টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে পারবেন, তা লিখতে পারবেন। এখানে কিন্তু কোনো টেন্সের স্ট্রাকচার হবে না, সেই স্কুলে যেতে পারে। এটা কি হবে, হি ক্যান গো টু স্কুল, হি ক্যান গো টু স্কুল, সেই স্কুলে যেতে পারে। এই বিষয়টা একটু খেয়াল করেন, আর অল্প একটু সময় একটু ধৈর্য ধরে থাকবেন। অর্থাৎ এখানে কি বলেছে, সেই স্কুলে যেতে পারে। তো এইখানে দেখেন, যে বলছি এই বাক্যটি কোন টেন্সের স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে লিখতে পারবেন না, এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে অবশ্যই মডাল ভার্ব, দেখেন এই জায়গাটা কিসের ব্যবহার, মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 18টি এর মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, বি, সাপোজ টু, বি গোয়িং টু, উড টু, লাইক টু, ইউজ টু, হ্যাড বেটার টু, এন্ড উড রেদার। উড রেদার দেখেন সর্বশেষ আছে, উড রেদার এটসেট্রা। তো এইটা আমি যখন পিডিএফ পাঠিয়ে দিব, এগুলা কিন্তু আপনারা একটু মুখস্থ করবেন, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এই 18টি মডেল এবং সেমি মডেল ভার্বের ব্যবহার জানা থাকলে আমরা 18টি বাক্য তৈরি করতে পারবো। আমাদের মনের ভাব প্রকাশের জন্য, অর্থাৎ 12টি টেন্স প্লাস 18টি মডেল এবং সেমি মডেল ভার্বের ব্যবহার যদি জানা থাকে, আপনি বাংলায় যেটা ভাববেন সেটা ইংরেজিতে বলতে এবং লিখতে পারবেন। যেমন আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। ক্যান মানে কি, ক্যান মানে হচ্ছে আমার একটা অ্যাবিলিটি, আমার সামর্থ্য আছে, আমি সুস্থ, আমি হেঁটে স্কুল পর্যন্ত পৌঁছাতে পারি। এটা হবে আই ক্যান গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারতাম, আই কুড গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারি, সম্ভাবনা, যখন পসিবিলিটি, পসিবিলিটি বুঝাবে, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে, তখন মে। দেখেন আই মে গো টু স্কুল। যেমন আজ বৃষ্টি হতে পারে, এটা কিভাবে করবেন, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, অর্থাৎ সম্ভাবনা থাকলে মে বসে। আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম, আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম, আই ইউজ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম, আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। এই বিষয়গুলা কিন্তু আমাকে এই মডাল ভার্বের ব্যবহারটা একটু ইনস অ্যান্ড আউট দেখতে হবে। মডাল টেন্স, সেমি মডাল, পার্টস অফ স্পিচ। তো আজকে আপনাদের সামনে আমি 7টি বিষয়, এই দেখেন উপরের ওয়ার্ড গুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট ইয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এই যে বিষয়টা রয়েছে, যেমন এখানে কি, আমরা তো দেখতে স্যাম্পল অ্যান্সার দেখি, তাহলে এমন হতে পারে সর্বপ্রথম আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু শব্দ দেখবো, আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি, যেমন গেট আপ। সকালে ঘুম থেকে আমরা উঠি, তো ঘুম থেকে উঠা ইংরেজি কি, গেট আপ। তারপর কি, আমরা আমাদের হাত মুখ ধুই, ধৌত করা ইংরেজি কি, ওয়াশ, ধৌত করা ইংরেজি কি, ওয়াশ। তারপর আমরা কি করি, আমরা আমাদের ব্রেকফাস্ট খাই, অর্থাৎ টেক মানে লওয়া বা খাওয়া। অ্যাবলুশন, অ্যাবলুশন মানে হচ্ছে অজু করা, আমরা নামাজ পড়ার আগে নিশ্চয়ই অজু করি, তো এটা হচ্ছে অজু করা। রিফ্রেশ মানে সতেজ করা, আমরা দেখবেন ক্লান্ত হয়ে গেলে আমরা যখন অজু করি, এটাকে সতেজ করা। স্টার্ট শুরু করা, আমরা আমাদের পড়াশোনা বা আমরা অফিস শুরু করি, এটাকে কি বলা হয়, স্টার্ট। কাম ব্যাক মানে ফিরে আসা। উপরের ওয়ার্ড গুলা ব্যবহার করি, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো আমরা কিন্তু এই ডেইলি অ্যাক্টিভিটি ইউজিং প্রেজেন্টেশন টাইম, ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে এখানে একটি প্রেজেন্টেশন আপনারা দিতে পারবেন। এই প্রেজেন্টেশনটা আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে। আমি যদি টোটাল আপনাদের সব পড়িয়ে বুঝাই দেই, তাহলে আপনাদের কাছে কিন্তু এটা একটু অলস মনে হবে। এই যে প্রেজেন্টেশনটা, এটা আপনারা একটু তৈরি করবেন, এটা একটু দেখবেন, এটা আমার সামনে একটু প্রেজেন্টেশনটা উপস্থাপন করার চেষ্টা করবেন। কিভাবে করবেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ, এখানে যার যার নাম ব্যবহার করবেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি অভিভূত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে।
আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটি। আমি আমার দৈনন্দিন জীবন সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমার দাঁত ব্রাশ করি, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলুশন ফর ফজর প্রেয়ার। আমি হাত মুখ ধৌত করি এবং অজু করি ফজরের প্রেয়ারের জন্য। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু এক্সারসাইজ করি, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, দেন আই গেট রেডি টু গো টু অফিস কলেজ এট 9:30 AM। আমি 9:30 অফিস বা কলেজ যাওয়ার জন্য রেডি হই, দেন আই স্টার্ট মাই ওয়ার্ক। তারপর আমি আমার কাজ শুরু করি, দেন আই টেক লাঞ্চ এট 2 p.m। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 p.m, দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, দেন আই লার্ন দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour। দেখেন এই লাইনটা কত সুন্দর, এটা বলবেন। কি বলছে? দেন আই লার্ন, দেন আই লার্ন, তখন আমি শিখি, কি শিখি? দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour। দেন আই হ্যাভ মাই ডিনার এট 10 p.m। দেন আই গো টু বেড ফর স্লিপিং এট 11 p.m। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর প্যাশন শেয়ারিং। থ্যাংকস ফর প্যাশন শেয়ারিং, ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। কত সহজে দেখেন এখানে একটি প্রেজেন্টেশন, উপস্থাপনা, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে মাত্র 4 থেকে 5টা বাক্যে আপনি সারাদিন কি কি করেন, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া, খুব সুন্দরভাবে এখানে একটি প্রেজেন্টেশন প্রেজেন্ট করা হয়েছে। তো এই প্রেজেন্টেশনটাও আপনারা একটু দেখে রাখবেন। এই প্রেজেন্টেশনটা দেখলে কি হবে, আমরা শুরু থেকে, যেহেতু আমরা ইংলিশে এখানে কি কথা বলতে চাচ্ছি সবাই, তাই না? তো কথা বলাটা আমাদের জন্য সহজ হবে। এই প্রেজেন্টেশনটা আপনাদের একটু খেয়াল করতে হবে, এটা একটু হোমওয়ার্ক হিসেবে নিতে হবে। আরো কি আছে, আমি যে ধারণাগুলো দিলাম এগুলো সম্পর্কে আপনারা এই পিডিএফটা একটু পড়ে রাখবেন, একটু পরেই আপনার যার যার ঠিকানায় এই লিঙ্কে পিডিএফ চলে যাবে এবং ক্লাস রেকর্ডটা আপনারা পাবেন। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? Yes, sir. I can hear থ্যাংক ইউ। আয়শা সিদ্দিকা, আপনার কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা এটা দেখেন, আর একদিনে যদি আমরা মেলা কিছু পড়ে ফেলি এটা কিন্তু মাথায় থাকবে না। আমি অনেক খাবার খাইলাম কিন্তু সেটা আমার শরীরের জন্য ম্যাচ করলো না, এটা কি কোনো কাজ হবে? আমি অল্প অল্প করে পড়বো কিন্তু সেই পড়াটা যেন আমি নিতে পারি, সেই পড়াটা যেন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সহায়ক হয়, এটা যেন ব্যারিয়ার বা একটা বাধা না হয়ে দাঁড়ায়। অনেক পড়াবো না, আমি অল্প পড়াবো কিন্তু সেই পড়াটা যেন আপনাদের কাজে লাগে। কি আমরা সেই সিস্টেমে এগোবো তো? you. কিন্তু এটা কি একদিনে পারবেন? আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, আপনি বলছেন ফিউচার। হ্যাঁ, 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 লিখে দেখাবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এটা পাঠাবেন। সবসময় আমার সঙ্গে যুক্ত থাকবেন এবং এই যে বাড়ির কাজগুলো দিলাম, কি কাজ দিলাম বলেন তো? এই প্রেজেন্টেশনটা তৈরি করবেন, এটা আপনার আমার সামনে বলবেন, প্রথম দিনেই কিন্তু আমি প্রেজেন্টেশনটা নিব। এটা আপনি খাতায় লিখে দেখেও বলতে পারবেন, আপনি যদি মুখস্থ করতে পারবেন আপনার মেমোরিতে এটাও হবে। আপনি প্রেজেন্টেশনটা একটু রেডি করেন। আর যে বিষয়গুলো আমি দেখালাম, 7টি বিষয়, টেন্স, বার, পার্টস অফ স্পিচ, তারপর প্যাসিভ ভয়েস, এই বিষয়গুলো আমি কি কি বললাম এগুলো একটু ব্রেনে নিতে হবে। আর ক্লাস রেকর্ডটা আপনাদেরকে পাঠিয়ে দিব। So that's all for today. See you in the next class. Good night to everyone. Thank you. হ্যাঁ, রুটিন বা নোটিশ সবই পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আপনাকে আধা ঘন্টা লেট করে ফেলছি, তা না হলে ওই আধা ঘন্টা এখনো আপনারা আরো ক্লাস করতে পারতেন। তো আমার যেহেতু আরেকটা ব্যাচ আছে, তো আর বিষয়টা হচ্ছে কি, এর পরের দিন থেকে দেরি হবে না, আমি টাইম লিখে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, জাস্ট টাইমে একটু জয়েন হবেন। ঠিক আছে? আর কোনো, আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছি, কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন। এখন আরেকটি ক্লাস আছে। দ্যাটস অল ফর টুডে। সি ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।